স্মৃতিগুলো আসলে মস্ত শয়তান। প্রেমের নাম রেখেছে শাহরুখ খান। হ্যাঁ, শাহরুখ খানের জন্মদিনের উপলক্ষে এটাই ছিল আমার সোশ্যাল মিডিয়া পোস্ট। আমাকে কিন্তু উত্তম কুমার সম্মান দেওয়া হয়েছে এবছর। সব্যসাচী চক্রবর্তী, আমি এবং পরাণ বন্দ্যোপাধ্যায় পেয়েছিলাম, এবং আমরা তিনজনই বামপন্থী এবং তিনজনই সেটা গ্রহণ করেছিলাম। আমাকে যদি ডিমান্ড করা হতো যে তোমাকে সম্মান দিয়েছি, আগামীকাল থেকে মিছিলে হাঁটতে হবে, তাহলে আমি সম্মানটা নিতাম। আমি কিন্তু এটা স্বীকার করি যে আবার স্টেফি গ্রাফের পর প্রথম সেলিব্রিটি ক্রাশ দীপশিতা। আঁখো কি গুস্তাখিয়া তো চলতা রেহতা হ্যায়। শতরূপ বাইট করতে পারে, যেটা একটা টক শোয়ে খুব ইম্পর্টেন্ট, এবং দ্যাট ইজ আ ভেরি গুড কোয়ালিটি। স্মৃতিগুলো আসলে মস্ত শয়তান। প্রেমের নাম রেখেছে শাহরুখ খান। হ্যাঁ, শাহরুখ খানের জন্মদিনের উপলক্ষে এটাই ছিল আমার সোশ্যাল মিডিয়া পোস্ট। শুটিংয়ের ফাঁকে ফাঁকে তাই অজস্র স্মৃতি ভিড় করে এসেছে। আর শাহরুখের স্মৃতি মানে আসলে তো নিজেরই বিভিন্ন বয়স ঘুরে ফিরে দেখা। বিভিন্ন বয়সের আমি শাহরুখের ছবির অজুহাতে বছরের এই বিশেষ বিশেষ দিনে আমার সঙ্গে মেকআপ রুমে দেখা করে যাই। আমি টের পাই শাহরুখের বয়স না বাড়ুক, ওর ছবি দেখতে দেখতে আমার বয়স দিব্যি বেড়েছে। শাহরুখ কত মহান তার খতিয়ান দেওয়ার আমি কেউ নই। রাহুল, তোমার দুর্গাপুজো কীভাবে চলছে? তারপর শাহরুখ খানে নিশ্চয়ই ফিরবো, এবং দুজন আমার দুদিকে যারা বসে আছে তারা ভীষণ মাত্রায় শাহরুখ খান ভক্ত। আমি জানি দীপশিতাদিকে আমি শুনেছি। দুর্গাপুজো কেমন? আমি দেখেছি। হ্যাঁ, দুর্গাপুজো কেমন কাটছে? এবং জওয়ান দেখেছো, শাহরুখ খানের কামব্যাক বলা যায়, জীবনে কি এইভাবে কামব্যাক করে মানুষ? কামব্যাক অন্যরা বলবে, আমার জীবন থেকে তো কখনো যায়নি, আমি আর কি করে কামব্যাক বলি। দারুণ ব্যাপার। এবং দেশ কি কোনটা চায় সেটা খানিকটা বোঝা গেছে হয়তো পালসটা, যে দেশ বিভাজনের যে বিষয়টা সেটা ভালোভাবে নেয় না ইন আ লং টার্ম। এইটা কোথাও একটা লোকে বলবে বাণিজ্যিক ছবির একজন বাণিজ্যিক স্টার, তাকে নিয়ে এত বড় দার্শনিক কথা বলার কিছু নেই, কিন্তু আমার মনে হয়েছে কোথাও একটা সেটাও গোটা দেশের পালসটা বোঝা গেছে, উইচ ইজ আ ভেরি গুড সাইন ফর আস। রাহুল, পলিটিক্যাল বক্তব্য যাদের ফলো করো সোশ্যাল নেটওয়ার্ক বা বিভিন্ন জায়গায়, এখন তো মানুষ সোশ্যাল নেটওয়ার্কেই ফলো করে, তার মধ্যে কাদের কাদের তোমার পছন্দের বক্তা তুমি যদি বলো? দীপশিতা, সৃজন, শতরূপ বেশ কয়েকটা জায়গায় খুব ভালো বলেন, এবং শতরূপ বাইট করতে পারে, যেটা একটা টক শোয়ে খুব ইম্পর্ট্যান্ট, এবং দ্যাট ইজ আ ভেরি গুড কোয়ালিটি, যেটা আমার মধ্যে কখনো নেই। আই কান্ট বাইট এনিবডি। আমি একটু নরম টাইপের। সো এই তো ভাল লাগে। আর ন্যাশনালি আমি না এখন পলিটিক্সের থেকে বেশি তাদের ফলো করছি যারা স্ট্যান্ড আপ কমেডি করছে এবং স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে পলিটিক্স করছে। সেখানে বরুণ গ্রোভার হতে পারে, কুণাল কামরা হতে পারেন, বীর দাসের টু ইন্ডিয়া আমাকে খুব ইন্সপায়ার করেছিল। সো আমার ন্যাশনালি এই মুহূর্তে আমার ইন্ডিয়ান স্ট্যান্ড আপ কমেডি সিনটা খুব এক্সাইটিং লাগছে। রাহুলদা, রাজনীতির নাটক বলে কি আরও আগ্রহ তোমার? বা অভিনয় সত্তাটা তো অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি ফেলছে, সেটা তো অভিনেতা হিসাবে চ্যালেঞ্জিং। মানসিক সত্তা যদি পরিচালকের সঙ্গে না মেলে, কাজ করাটা কতটা ডিফিকাল্ট হয়ে যায়? থিয়েটারের ক্ষেত্রে তো বটেই, কারণ থিয়েটার এমন একটা মাধ্যম, এইটাকেও যদি আমি টেলিভিশন বা সিনেমার মতন করে ভাবি যে শুধুই এন্টারটেনমেন্ট, তাহলে আমার এটা না করলেও চলতো। তাহলে আমার আরও অন্যান্য অনেক কাজ আছে। কাজেই রাজনৈতিকভাবে একটা স্টিমুলাই তো কাজ করে, রাজনৈতিক স্টিমুলি। এবং সৌরভ আর আমি বিভিন্ন ক্ষেত্রে সেম স্টেজ শেয়ার করেছি, কারণ রাজনৈতিক মতামত এক। তবে হ্যাঁ, মানে থিয়েটারের ক্ষেত্রে রাজনৈতিক আপোষটা করা যায় না। মানে উৎসবের বাইরে একটা অন্যরকম একটা পরিবেশ বলতে পারো। হ্যাঁ, সেটাই। মানে অবশ্যই। দাদা, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যাওনি? মানে আমি তোমার এসে রিহার্সাল দেখছিলাম, অনেকটা সময় ধরে তোমরা খুব কঠিনভাবে পরিশ্রম করছিলে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালটা সম্পর্কে তোমার কি ব্যক্তিগত মত, অন্তত এই বছরে? আচ্ছা, আমার সবার আগে বলা উচিত যে আমি কলকাতা বইমেলা নিয়ে মন্তব্য করবার জায়গায় রয়েছি, কিন্তু আমি কোনো দিনই না ফিল্ম ফেস্টিভ্যালে যে খুব ভিড় করে গেছি তা নয়। ফলে আজকে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কিছু বলতে হবে বলে আমি বলে দেবো, সেটার কোনো মানে হয় না। কারণ আমি কোনো সময় ফিল্ম ফেস্টিভ্যালে, আমি যখন বইমেলা
আমি 5 থেকে 6 দিন যাবই, 7 দিন যাবই, কিন্তু আমার ফিল্ম ফেস্টিভ্যালে যাইনি, কারণ আমি সব সিনেমা আমার বাড়িতে চলে আসে আমার পায়ে হেঁটে, আমার খুব দরকার পড়ে না। তো আমার কোনোদিনই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কোনোদিন খুব সাংঘাতিক মাতামাতি ছিল না। অবশ্যই, কিন্তু রাহুলদা, তুমি একটা আদ্যপ্রান্ত রাজনৈতিক চরিত্র হয়তো নয়, বাট মানুষ এই ফিল্ম ফেস্টিভ্যালটা রাজনৈতিক করালোগ্রাসে পতিত হয়েছে বলে বিভিন্ন মানুষ অভিযোগ করেন। এই সিনেমা চলে না কেন, এই আমাদের ডাকা হচ্ছে না কেন, এই এরা কেন গেস্ট, এই যে বিভিন্ন প্রশ্নপত্র উঠে আসে, এইটাকে উত্তর নিজেকে কোনো দিন দিয়েছো যে এই কারণে এই জিনিসটা এই রকমভাবে বদলে গেল? আমি কার্ড পেয়েছি, আমি নিয়মিত সোচ্চারভাবে বিরোধিতা করি, আমি কার্ড পেয়েছি। কারা বিরোধিতা করে কার্ড পায়নি আমি সেটা জানি না। সচরাচর এই ধরনের দুর্ঘটনা রুদ্রদার সাথে বেশি হয়। আমি পেয়েছি, আমি কার্ড পেয়েছি, কাজেই আমাকে অন্যায়ভাবে ছেঁটে ফেলা হয়নি। আর আমি বাকিটা বলতে পারবো না, আমি যেহেতু ওদের সাথে জড়িয়ে নেই। হ্যাঁ, রাজদা যদি পুরো সিনেমাটা দেখছে যখন, নিশ্চয়ই কিছু একটা হবে। তাহলে তুমি নিজে যে চাকরি প্রার্থীদের মঞ্চে গেছো, আমি প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হলো একজন শিল্পী হয়ে যখন একটা রাজনৈতিক আন্দোলন ডিরেক্ট যুক্ত হয়ে যাচ্ছ, তখন কি এই সত্তাটা ভিতরে ভিতরে ভয় একটা কাজ করে যে যদি কাজ না পাই তাহলে কি হবে, আমি এখানে যাচ্ছি? মানে শাহরুখ খানের নিঃসন্দেহে সেটা করেছে নাকি, আমি একটা বোঝার চেষ্টা করছি তোমাকে দেখে। না, আমার উল্টো ভয়টা লাগে যে আমি নাকতলা হাই স্কুলের ছাত্র এবং আমি দুর্দান্ত শিক্ষক পেয়েছি যারা আমাকে এখানে পৌঁছে দিয়েছেন, সেই শিক্ষক বাকিরা না পেলে কি হবে, আমার ওই ভয়টা বেশি কাজ করে। সেটাই আমার ড্রাইভিং ফোর্স চিরকাল থেকেছে যে আমার বাবা মার পক্ষে সত্যিই সম্ভব ছিল না। আমি বিজয়গড় কলোনির রিফিউজি ফ্যামিলির একটা ছেলে, আমাদের পক্ষে সম্ভব ছিল না কোনো দিনই কোনো ইংরেজি মাধ্যমের বড় জায়গায় পড়ানো, কিন্তু আমি যে শিক্ষক পেয়েছি নাকতলা হাই স্কুল থেকে কৃষাণুদে বেরিয়েছেন, এবং যেসব ইংরেজি আমি শিখেছি, যা স্টাইলিশ ইংরেজি আমি শিখেছি, তা হয়তো অনেকেই শেখেননি, কিন্তু সেগুলো পেয়েছিলাম কারণ শিক্ষকদের রাস্তায় বসতে হয়নি। শিক্ষকদের যৌবনের ইউথের 7-8টা বছর যদি তারা রাস্তায় বসে কাটিয়ে দেয়, আমরা খুব ভালো একটা রাস্তা তৈরি করছি খারাপ ভবিষ্যতের দিকে। তোমার ছেলের নাম সহজ, মানে সহজ রাস্তাগুলো কঠিন করে ফেলছি আমরা। তাহলে আর একটা বিষয়, শাহরুখ খান খোলা মঞ্চে বয়কট নিয়ে প্রতিবাদ করলেন, একাধিক বিষয় সিনেমা রিলিজের আগে পুরো বিষয়গুলো পলিটিক্যাল হয়ে যাওয়া, এটা কি শিল্পী হিসাবে তোমাকে ভাবায়? না, মানে স্মার্টফোনের সাথে স্মার্টনেসের কোনো সম্পর্ক নেই। আজকেই একজন কেস করেছেন, রিজওয়ান, পাকিস্তানি ক্রিকেটার, তিনি হাফ সেঞ্চুরির পর একবার নামাজ আদা করেছেন, তার জন্য তার নামে একজন অ্যাডভোকেট ক্রিকেটের স্পিরিটের এগেনস্টে বলে, তো অশিক্ষিতদের নিয়ে চলতে হবে, কিন্তু সেইটাতে আমি কতটা পার্টিসিপেট করছি সেটাই আমি দেখতে পারবো। আমি সবাইকে আটকাতে পারবো না যে কোর্টে যাচ্ছে, কোর্টে কোটি কোটি লোক যায়। আমি কিন্তু এটা স্বীকার করি যে স্টেফি গ্রাফের পর প্রথম সেলিব্রিটি ক্রাশ দীপশিতা। মানে তোমার ক্রাশ দীপশিতা? এই ক্রাশটা সেই ক্রাশ নয়, মানে আমার ওকে আর সৃজনকে দেখলে মনের মধ্যে খুব আনন্দ হয়, পুলক হয়, এটা খুব হয়। আর আমি এটা ওর সামনেও বলেছি, এর আগেও বলেছি, আমার স্টেফি গ্রাফের পর প্রথম সেলিব্রিটি ক্রাশ বুড়ো বয়সে দীপশিতা। বয়স হয়ে গেছে কীভাবে বলছো? বয়স না, মানে আমি স্টেফি গ্রাফের সময়টা ভাব, সেই ডিফারেন্সটা ভাব, সেইটা সেই অর্থে বুড়ো বয়স বলেছে। বুড়োকে আমি বলছি, স্টুডিওয়ে ঢোকার পর আমরা কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, আর্টিস্টদের মধ্যে চা খাওয়া থেকে শুরু করে, একসাথে বসে মুড়ি খাওয়া থেকে শুরু করে, আড্ডা থেকে শুরু করে, এবং আমি ভাবপত্তি হয়ে একজন তৃণমূলী বন্ধুকে ওর পার্টি নিয়ে দুটো মজার কথা বলতে পারি, ও তার উত্তরে আমাকে চেটে দিতে পারে, আরে যা যা তুই তো 0 সিট বলে আমার পিছনে লাগতে পারে। এইগুলো স্টুডিওতে ঢুকলে আর তখন এক্সিস্ট করে না, আমরা তখন শুধুই মেকআপের পর আর্টিস্ট হয়ে যাই। আমি একজন পদাতিক সৈন্য, এত কঠিন প্রশ্নের উত্তর আমার কাছে নেই, এটা বড়রা বলতে পারবেন যারা রাজনীতিতে আছেন প্রত্যক্ষভাবে, যারা মাঠে নেমে ঘাটে নেমে কাজ করছেন। আমি কাজ তুলে ঘুরি, একজন হিরো মানুষ, মাঝে মধ্যে কয়েকটা বক্তৃতা দিয়েছি বলে আমি রাজনীতির অনেক কিছু বুঝে গেছি, এটা একদমই নয়। আমার মমতা ব্যানার্জি সম্বন্ধে এই একটাই অভিযোগ, উনি যেখানে দাঁড়াতেন সেখান থেকে লাইন শুরু হতো দিবারে, যেরকম অমিতাভ বচ্চন বলেছিলেন। উনার মতন সুপারস্টার বাংলার রাজনীতিতে
খুব বিরল। উনার এত স্টারদের দরকার ছিল না নিজের আশেপাশে, উনি নিজেই একজন স্টার ছিলেন। এত উনার পাওয়ার ছিল সাধারণ মানুষ, উনি কেমন সাধারণ মানুষ থেকে বিচ্যুত হয়ে স্টারদের সাথে ঘুরতে শুরু করলেন, সেটা আমার একটু অসুবিধে লাগে। কিন্তু আমি মার্কসে বিশ্বাসী না। দক্ষিণ ভারতে তো আকছার ঘটছে, বিভিন্ন সুপারস্টার তাদের নিজস্ব দল তৈরি করে, সেটা জয়ললিতা হোক, এনটি রামারাও হোক, অনেক 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 উদাহরণ আছে, রজনীকান্তেও, কমল হাসান, সবার নিজস্ব দল আছে এবং নিজস্ব জায়গা আছে। আমি আমি জানি না, তবে আমার এটা মনে হয় যে দুটোই সিরিয়াসলি করতে হবে। মানে রাজনীতি করার সময় এটা মাথায় রাখলে চলবে না যে আমি হিরো বা অভিনেতা, আর অভিনয় করবার সময় এটা মাথায় রাখলে চলবে না যে আমি রাজনীতি করছি। যেমন রাজনীতিটা অত্যন্ত ভালোভাবে করছে আমারই বন্ধু এবং বিরোধী দলের তৃণমূল, কিন্তু ওকে আমি সিরিয়াসলি কাজ করতে দেখেছি। ও নিজেকে হিরোর মতন কোনো দিন ভাবে না যখন রাজনীতি করে। সে হচ্ছে সোহম। তো আমাদের মধ্যেই যদি কেউ এরকম সিরিয়াসলি কাজ করতে পারে তাহলে করুক, সেটাই আমার কথা। আর সম্প্রতি যে ঘটনাটা নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছিল, বিমল চক্রবর্তীর যে প্রসঙ্গ আমরা দেখলাম যে তিনি যখন প্রতিবাদ করছেন তাকে গ্রেফতার করা হয়। তো একজন শিল্পী যদি এইভাবে প্রতিবাদ মুখর হন, তারপরে যদি তার পরিণতি এই ধরনের হয়ে থাকে, সেটা তো একেবারেই কাম্য নয়। এই মানে শিল্পীকে এইভাবে আঘাত করা হচ্ছে। হ্যাঁ, সেদিন আমরা বিমলদার সাথেই ছিলাম, মানে ওই সময় ছিলাম না, তার আগে মিছিলটা আমরা একসাথেই করেছিলাম, সবাই মিলে একসাথে হেঁটেছিলাম। তারপর বিমলদা যান মধুসূদন মঞ্চের সামনে চা খেতে, সেখান থেকে ওনাকে ডিটেইন করা হয়। হ্যাঁ, কি বলবো, এটা স্বৈরতন্ত্র। আমরা লেসার এভিল তত্ত্ব বলে, মানে বিজেপি বেশি এভিল এবং লেসার এভিল তৃণমূল, এই তত্ত্ব খাড়া করে তৃণমূলকে এনেছি, তার ফলশ্রুতি ভোগ করছি। এটাও একটা স্বৈরাচার। এবং একই সঙ্গে অনিক দত্তর ঘটনাটাও সামনে আসে। অনিক দত্ত সাংবাদিককে উদ্দেশ্য করে যেটি বলেছেন, তো অনেকেই বলছেন যে ওনার চাইলে হয়তো অন্য ভাষাও প্রয়োগ করতে পারতেন। এবং এই যে এখন রাজনৈতিক নেতাদের মধ্যে বা বিভিন্ন পারস্পরিক যে একটা অসৌজন্যের রাজনীতি বা কুরুচিকর ভাষা প্রয়োগ, এটা কি মানে একটা পরিস্থিতির শিকার, নাকি এটার পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এই আক্রোশটা কেন? না, অনিকদা হয়তো একটু রেগে গেছিলেন, এবং আমিও অনিকদার ভঙ্গিমাটাকে সাপোর্ট করি না। এবং আমি এটাও বিশ্বাস করি, যখন সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে সেখানে জাগো বাংলা সাংবাদিক আসবে না এরকম তো লেখা নেই। তো সে আসতেও পারে এবং তার অপছন্দের প্রশ্ন সে করবে, এটা জেনে নিয়ে আমাকে বসতে হবে এবং মাথা ঠান্ডা রেখে নিজের উত্তরটাকে প্রেজেন্ট করতে হবে। এবং সেই প্রশ্নটা একই সঙ্গে দুজনকে করা হয়েছিল, রাহুল এবং অনিক দত্ত। আমার প্রশ্নটাতে একই প্রশ্নে আমি কিন্তু অত্যন্ত মাথা ঠান্ডা করেই উত্তরটা দিয়েছিলাম। অনিকদার একটু হয়তো আমি জানি না, কিন্তু এই নিয়ে আমার অনিকদার সাথে মতান্তর হয়েছে। কিন্তু ব্রডার পিকচারে আমরা সবাই একই জায়গায় আছি। কারণ অনিকদার বলার ভঙ্গিটা ভুল ছিল, কিন্তু যেটা বলেছিলেন সেটা ভুল ছিল না। আমি আমার ছোটোবেলায় তো বাসেই আমরা যাতায়াত করেছি। আমি অগুন্তি সেলিব্রিটি দেখেছি বাসে। তারা একটা সাধারণ জীবনযাপনে বিশ্বাস করতেন এবং আমাদের বাবা মারা বেশিরভাগ ফ্যামিলিতেই আমি দেখেছি এইটা বলতেন, ওই কাকুকে চেনো বা ওই পিসিকে চেনো, উনি না খুব পড়াশোনায় ভালো, ওনার বাড়িতে অনেক বই আছে, মানে ওনার গাড়ি আছে, এইভাবে পরিচয় কিন্তু আমাদের ছিল না। এইটা আমাদের একটা শিফট হয়েছে। মানে আমরা সবাই, আমি বলছি বাসে আমি আমার থেকে অনেক বড় সেলিব্রিটিকে দেখেছি। মেঘে ঢাকা তারার নায়ক বলা চলে না, কারণ উনি একটু আলটিমেটলি নেগেটিভ হয়ে গেছিলেন, কিন্তু মূল চরিত্র নিরঞ্জন বাবুর সাথে আমি দিনের পর দিন বাসে গেছি। তপেন চট্টোপাধ্যায় মানে গুপি গাইনের সাথে আমি বাসে গেছি। তারা অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, ফলে তাদের জীবনে পিছুটান বা ভয় অনেক কম ছিল। কারণ আমি নিজে জহর রায়ের বাড়িতে গেছিলাম কলেজ স্ট্রিটের ওখানে, উনি পার্টি অফিসে 3 তলায় থাকতেন এবং যখন মারা গেছিলেন আমি শুনে অবাক হলাম। ওখানে লোক বলছিলেন উত্তম কুমার সুচিত্রা সেন দেখতে এসেছিলেন এবং ওনার ছেলে এখন কথা ও কাহিনী বইয়ের দোকানে কাজ করেন। ফলে আলটিমেটলি এনারাও তো সেলিব্রিটির জহর রায় মানে ইন্টারন্যাশনাল ফিগার। মানে জহর রায় এর 5%ও মানে আমাদের প্রজন্মকে সম্মিলিত করলে হবে না মনে হয় আমার, সাচ আ ট্যালেন্ট। মানে শুধু গুপিগাইন বাঘাবাইনের মন্ত্রীটাই যদি রাখি তাহলেই উনি ইতিহাসে থাকার কথা, আর বাকি ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট বা ছদ্মবেশী তো বাদই দিলাম।
রাহুলদা, তুমি কখন সিদ্ধান্ত নিলে যে 10 বছর পর আবার মঞ্চে ফিরবে? 10 বছর মানে তৃণমূল সরকারের প্রথম বছরে শেষ অভিনয় করেছিলে নাকি মঞ্চে? ওই একদম শুরুর দিকেই করেছিলাম, অশালীন। কিন্তু আমার থিয়েটার করা সম্বন্ধে একটাই কথা আছে, সেটা হচ্ছে আমি যদি আমার 100%টা দিতে পারি, আমি যদি আমার কমিটমেন্ট রক্ষা করতে পারি, আমি সৌরভকে যদি বলি যে আমি কটা দিন ডেটস দেব, সেই কমিটমেন্টটা আমি আমার এবার আমি সৌরভের কথা শুনে নেচে হ্যাঁ বলে দিলাম, তারপর দেখা গেল আমাকে 10টা ডেট দিল, তার মধ্যে 7টাতেই আমি অ্যাভেলেবেল হলাম না, সেইটাতে বরং সম্পর্ক খারাপ হয়। তার থেকে আগে বুঝে নাও নিজের অবস্থান। তাই হয়তো এর আগে আমি মাঝখানে একটা দুটো পেয়েছি, এক তো সব থিয়েটার ইন্টারেস্টিং নয়, আর আমার নিজের তরফ থেকেও আমার সন্দেহ ছিল যে আমি কমিটমেন্ট রক্ষা করতে পারবো কিনা। এইবার বুঝতে পারলাম যে আমি যথেষ্ট সময়টা দিতে পারবো, এবং এইরকম চরিত্র হাতছাড়া করাটা মূর্খামি হবে। তাই সব মিলিয়ে ব্যাটে বলে লেগে গেল। তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন, যারা তারকা হয়ে যায়, মানে তারকা মানে আমি পার্টিকুলারলি বিভাজনটা করছি না, কিন্তু যারা সিনেমাতে অভিনয় করছেন, থিয়েটার থেকে আসছেন, 1-2 জন ছাড়া আবার থিয়েটারে ফিরবো, এই মানসিকতা কি সকলের মধ্যে দেখা যায়, নাকি সত্যি ডেটসের সমস্যা, কোথাও একটা ব্যস্ত শিডিউল? না, যারা থিয়েটার করে সিনেমা করেছেন তারা সবাই কিন্তু থিয়েটারে রয়ে গেছেন। আমি বলছি, এখন দেব তো থিয়েটার করে আসেনি, বা সোহম তো থিয়েটার করে আসেনি, কিন্তু রজতাভ দত্ত থিয়েটার করে এসেছেন, রজতাভ দত্ত এখনও করে চলেছেন, কৌশিক সেন থিয়েটার থেকে এসেছেন, এখনও থিয়েটারই করছেন। বা আর যারা যারা থিয়েটারের লোক, খরাজদা নিজের মতন করে থিয়েটার করেন, সবসময় যে বড় দলে করেন তা না, কিন্তু খরাজদাও থিয়েটারের সাথে জড়িয়ে থাকেন, রমাদার নাটক বলো বা এ বলো। তো সবাই কিন্তু থিয়েটারে রয়ে গেছে, বরং আমি অনেক দূরে চলে গেছি। এই দূরে চলে যাওয়াটার কারণ কি তোমার পুরোটাই ব্যস্ততা ছিল? মানে এই আবার থিয়েটারে লাইভ মঞ্চে নিজেকে জাজ করার ইচ্ছা করেনি কোনো দিন এই লাস্ট 10 বছর? হ্যাঁ, লাইভ মঞ্চ আমি জাজ করেছি। আমি থিয়েটার করিনি মানে লাইভ মঞ্চ করিনি তা নয়। আমি 2টো মরশুম যাত্রা করেছি, এবং সেটা প্রচণ্ড এনরিচিং একটা এক্সপিরিয়েন্স, আমার দারুণ একটা এক্সপিরিয়েন্স। কিন্তু ওই টেক্সট ওয়াইজ তো আর খুব রিচ হওয়া সম্ভব নয় সেটা। হ্যাঁ, অতকে রিচ করতে হচ্ছে, কিন্তু আমি স্টেজ করেছি। এবার আমার যেটা ছিল থিয়েটার করার মেন জায়গা, সেটা ছিল আমার নিজের নাটকের দল। এবার সেটার সব কিছু চালাতো আমার বাবা। আমি যেতাম, অভিনয় করতাম, কখনো কখনো নাটক লিখতাম, আর যা যা দরকার, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ আমি কখনো করিনি। তো বাবা মারা গেলেন, তারপর দলটা চালানোর চেষ্টা করলাম। এক তো সমস্যা হলো আমার পপুলারিটির জন্য অনেকে এটা ভেবে আসতে লাগলো যে এই দলে করলে পার্ট পাওয়া যাবে। হ্যাঁ, এবং আমি ঘরে ঢোকার সাথে সাথে সবকটা উৎসাহী মুখ আমার দিকে তাকাতে আমার খুব অস্বস্তি হতো, কারণ আমি জানি যে একটা যত নাম করাই হোক অন্যদের পার্ট পাওয়ানো যায় না, এবং সেই পার্টে কারো কোনো উপকার হয় না। লাইফ চেঞ্জিং পার্ট কেউ কাউকে দিতে পারে না, ওটা জোগাড় করতে হয়। সো আস্তে আস্তে ওই দলটা ডাইলিউট করে গেল, ডিজলভ করে গেল, করা হয়নি। তোমার ফোন না ধরার এই অভ্যাসটা আছে? আমার আছে, কিন্তু সেটা আমার ফোন কখনো অ্যাকচুয়ালি ইয়েতে থাকে না, রিঙ্গারে থাকে না, যেহেতু আমি শুটিং করি এবং টেলিভিশনের বেশিরভাগ সময় সিঙ্ক সাউন্ড, সেখানে একটা ফোন বেজে ওঠা মানে একটা শর্ট এনজি হয়ে যাওয়া, নট গুড হয়ে যাওয়া। সো ওইটা ডিসিপ্লিনের এগেনস্টে। তো আমি কখনোই এটা রিঙ্গারে দিই না, কারণ আমি জানি ভুলে যাব তাহলে সাইলেন্ট করতে। তো আমি মিস করি, কিন্তু আই কল ব্যাক। কিন্তু প্রিয়াঙ্কা একদমই প্রায় ফোন নিয়ে একটা বিশাল, মানে কত লোক যে আমাকে ফোন করে প্রিয়াঙ্কাকে পাওয়ার জন্য, সেটা প্রিয়াঙ্কা তো খুব কম ফোন ধরে। প্রিয়াঙ্কা আর ঋত্বিক চক্রবর্তী। হ্যাঁ, ঋত্বিকদাটা আমি জানি, ঋত্বিকদা তো ফোন কারোরই ধরে না। মানে অনেকে ফোনে কথা বলতে যেন, আমারও একটা সময় ছিল, আমার মনে হয় এটা অনেক সময় হয় বিভিন্ন ধরনের ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে ফোনে কথা বলাটা খুব অ্যাংশিয়াস করে আমাকে, তাই না? তো অনেক সময় মনে হয় ওই জন্য ওখানে এরকম হয় যে কারণ হয়তো তুমি দেখতে পাচ্ছি ফোনটা, আমি কেটে তাকে বললাম যে টেক্সট করো, একটু বাইরে রয়েছি। এই বয়সে এসে বন্ধুহীনতায় ভোগো? আমি বন্ধুহীনতা না, আমি দ্য লাস্ট পার্সন যে বন্ধুহীনতায় ভোগে। আমার প্রচুর বন্ধু, আমাকে অনেকে খুব ভালোবাসেন, এবং আমি তার কাটা সেটা জানেন, সেটা মেনে নিয়ে তারা আমার সাথে মেশেন। আমার প্রচুর বন্ধু, এবং আমি
সবথেকে বড় কথা, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ফেরত পেয়েছি, যার নাম সহজ ব্যানার্জি। এবং দেখ, একটা খুব বিস্তীর্ণ টাইম গেছে, তো যখন সপ্তাহে একদিন আমি সহজের সাথে দেখা করতাম, কিন্তু 24/7 নিজের মায়ের সাথে থাকতো। সেই 5টা বছরে প্রিয়াঙ্কার পক্ষে খুব সহজ ছিল আমাকে ভিলেন বানানোর, তাহলে হয়তো ওর হেল্প হতো। কিন্তু এটা ওর ডিগনিটি, যে ওর মনে হয়েছে যে বিলিফ সিস্টেম ঘাটবো না আমার সন্তানের। বাবা প্রথম হিরো, সেই প্রথম হিরোটাকে আমি ছোট করব না, তাই জন্য কিন্তু এটা আজকে আবার হওয়া সম্ভব হয়েছে। তো তোমরা একে অপরের বিরুদ্ধে কোনো কথাও বলোনি 5 বছরে, মানে একদম খারাপ কথা? খুব মাইনর, কিন্তু আমরা বলিনি, কারণ আমরা যখন সব থেকে বেশি লগর হেডসে ছিলাম, তখনও আমরা জানি যে নেটফ্লিক্সে ভালো সিরিজ দেখলে আমি একটা মেসেজ করবো যে এটা দেখে নিতে, আর ও তাই করবে। আর সহজ একটা সেতু তো ছিলই, মানে সহজের জন্য বিষয়টা সহজ হয়েছে। অ্যাবসলিউটলি। এই সময়টা কীভাবে কাটালে রাহুলদা? তুমি অত্যন্ত একটা দীর্ঘ সময়, আমি অনেকের থেকে শুনেছি, খুব স্ট্রাগেল করেছো নিজের মানসিকভাবে। এই নিজের মধ্যে নিজের এই লড়াইটাকে এনজয় করতে কিভাবে কাটাতে? গোটা গল্পটায় আমি হিরো, বাকিরা ভিলেন, তা তো নয়। গোটা গল্পটায় তো আমারও পার্টিসিপেশন আছে, আমারও তো, আই এম অলসো ফল্টি। এবং তো নিজের দিকে আয়না রাখলে বাকি, এবং নিজের কাছে যদি তুমি জানো যে তোমারও দোষ আছে, এবং আমার মনে হয় সেটাই সবার আগে বদলানো দরকার যদি তোমার কোনো ভুল থাকে। কারণ অন্যকে বদলানোটা তোমার হাতে নেই, কিন্তু নিজেকে বদলানোটা তোমার হাতে আছে। সো এটা হয়েছে, সেটাতে আমার অনেক দোষ আছে, এবং যা হয়েছে এখন আমি কোনো কিছু নিয়ে রিগ্রেট করি না। ওই 5টা বছরও আমার খুব ভালো একটা অভিজ্ঞতা। প্রচুর ঘুরেছি, পাগলের মতো ঘুরেছি, প্রচুর খেয়েছি, গোটা পৃথিবী জুড়ে। কী খেয়েছো? আমি সব খাই, যা 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 পৃথিবীতে পাওয়া যায় সব খাই মোটামুটি। আমার কোনো খাওয়া নিয়ে আমার, হ্যাঁ অবভিয়াসলি আমি নাগাল্যান্ডে গেছিলাম, কিন্তু ডগ মিটটা কোনো দিন খেতে পারবো না, যেহেতু আমার একটা দুর্বলতা আছে। হ্যাঁ, এবং আমি বিশ্বাস করি বৈজ্ঞানিকভাবে কার্নিভোরাস অ্যানিমেলের গায়ে গন্ধ থাকে, তাদের হরমোনের গন্ধ থাকে, ফলে তাদের সুস্বাদু হওয়া সম্ভব নয়। এটা আমি জানি ফর আ ফ্যাক্ট। বাঘের গন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়, সো আমি খাবো না কার্নিভোরাস, বাকি সব খাই। রাহুলদা, আমরা দুজনেই তোমার থেকে ছোট, জীবন তোমাকে কি শেখালো? 3টে এরকম উপদেশ, নিঃসন্দেহে দর্শকরাও জানবেন, আমরা তো জানবই, যেটা সাজেস্ট করতে চাও, আমাদের অ্যাডভাইস বলবো। ডোন্ট গ্রো আপ, এটা একটা ট্রিক। আমি বিশ্বাস করি অ্যান আর্টিস্ট ইজ আ কিড হু রিফিউজ টু গ্রো আপ। তো আমার সবাইকেই একটা কথা বলি, ওই বলে না লাইফে 3টে ডি থাকা খুব দরকার, ডিটারমিনেশন, ডেডিকেশন, আর কি যেন, ডিটারমিনেশন, ডেডিকেশন আর ডিসিপ্লিন। আমার নয় 4th ডি যেটা ড্রিম, সেটা যেন কেউ না ভোলে। ড্রিমস আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। এই ব্যাস, এর থেকে বেশি দর্শন আমার কাছে নেই, সব ফাঁপা। আপনি এত কম কেন লেখেন বলুন তো? আমি জানি না এই প্রশ্নটা কতজন আপনাকে করেছে, বাট এটা আমার একটা অভিযোগ, অনুযোগ বলতে পারেন। থ্যাংক ইউ শিবম, এত ভালো ভালো কথার জন্য। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। আমি একেবারে কম যে লিখি তা নয়, 3টে বই বেরিয়ে গেছে, 4র্থ বই বেরোচ্ছে। তবে হ্যাঁ, আরও লেখা যেত, কিন্তু দুটো পেশারই তো একটা ডিমান্ড থাকে। এখানে 12-14 ঘন্টা শুটিং করার পর শরীরও দেয় না। আর সত্যি বলতে লিখে একেবারেই অর্থ একেবারেই উপার্জন হয় না, ফলে উৎসাহটাও একটু কখনো সখনো কম লাগে। রাহুল, অর্থের কথা যখন বললেন, টিভি খুললে অর্থ, চারিদিকে একটা রাজনৈতিক নেতাদের সঙ্গে অর্থের প্রাচুর্য, কোথাও গিয়ে এটা কি ভয় লাগে যে আমরা কোন দিকে ধাবিত করছি? অর্থটা জীবনে দরকার, কিন্তু এই অতি প্রয়োজনীয়তা কোথাও গিয়ে আমাদেরকে পিছন থেকে পুল ব্যাক করছে? এটা তো বহু বছর ধরে হয়ে আসছিল, এই নগ্নতাটা এভাবে সামনে এসেছে। বাঙালি এত টাকায় দেখতে অভ্যস্ত নয়, যেটা পার্থবাবুর আবাসনে আমরা দেখলাম। কিন্তু ইন জেনারেল আমাদের ক্ষয় হচ্ছিল, সেই মানে মানসিক ক্ষয়, এবং আদর্শগতভাবে আমরা ক্ষয়ে যাচ্ছিলাম। এবং তারই একটা প্রমাণ, পার্থবাবু এই সমাজের আলাদা কেউ নয়। আমি হয়তো আমার যোগ্যতা অনুযায়ী 100 টাকা ঘুষ খাই,
পার্থবাবু তার যোগ্যতা, আমি আমার অর্থে আমার কথা বলছি না, অভিনেতাদের ঘুষ খাওয়ার জায়গা থাকে না। আর পার্থবাবু হয়তো কোটি কোটি টাকা ঘুষ খান, কিন্তু সামাজিকভাবে আমাদেরও আরও সৎ হওয়া দরকার। আমাদেরই প্রতিফলন আমাদের নেতারা। তাহলে আমি যদি খুব ভুল না করি, আপনার পুত্রের নাম সহজ। সহজের জন্য কি সহজ কোনো সভ্যতা থেকে যাবে এই নবজাতকের কাছে? কি রেখে যাচ্ছি আমরা? মানে সহজের ভবিষ্যৎটা কিন্তু কঠিন হতে যাচ্ছে, এটা কি আপনার মনে হয় না? আপনি ভাবেন এটা নিয়ে? আমার বাবার থেকে আমার জীবনটা কঠিন ছিল। আমার বাবা যত সহজে চাকরি পেয়েছে, আমার প্রজন্ম অত সহজে চাকরি পায়নি। আমার ছেলের প্রজন্ম আরও কঠিন হবে, আমার ছেলের প্রজন্ম বা তার মেয়ের প্রজন্ম আরও কঠিন হবে। এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যায়, এভাবেই প্রজন্ম তার নিজের লড়াই খুঁজে নেয়। এইভাবেই দেখো, আমার বাবা অভিনেতা ছিলেন, কিন্তু সেই সময় শুধু সিনেমা ছিল, ফলে সুযোগ অনেক কম পাওয়া যেত। আমার বাবা সুযোগ পাননি। এবার আমি যখন কাজ করতে আসি, তখন সিনেমার বাইরে এতগুলো টেলিভিশন, এতগুলো মিডিয়া ছিল, সেখান থেকে আমরা কাজ পাওয়া শুরু করি। এবার সহজদের হাতে আরও অন্য কোনো মিডিয়া বা যদি অন্য পেশায় যায়, অন্য কোনো অসুবিধে দুটো নিয়েই বাঁচবে। প্রত্যেকটা প্রজন্ম তার রাস্তা ঠিক খুঁজে নেবে। রাস্তা ঠিক খুঁজে নিতে নিতে কোথাও গিয়ে আমরা এই কঙ্কালসার, অন্ধকার, এই অংশগুলোকে মেনে নেওয়া শিখে যাচ্ছি, রাহুলদা। না না না, প্রতিবাদ তো হতেই হবে, এবং প্রতিবাদ হচ্ছে। যারা একেবারেই সরকারের হাতে নিজের টিকিটা বেঁধে ফেলেননি, তারা বাদ দিয়ে আমরা সবাই সামগ্রিকভাবে চিৎকার করে বলছি যে এই অন্যায় হচ্ছে, এবং এই অন্যায়, এই চিৎকারের সরকার, এই মিথ্যেবাদী সরকার, এর বিরোধিতা আমরা করছি। সেই লড়াই প্রত্যেকটা যুগে কিছু লোক করে যাবে, যেমন আমরা করছি। মানে আপনি কি এটা বলতে পারবেন, ক্যামেরার সামনে যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ আপনারা ওই লড়াইটা করবেন? এবং এই লড়াই করছেন, পিছন ঘুরে কতজনকে দেখতে পান, এই সংখ্যাটা কত? লড়াই করবার সময় পিছনে তাকালে সেই লড়াইয়ের কোনো মানে হয় না। লড়াইয়ের অর্থ হচ্ছে সামনের দিকে তাকানো। আমি আমার পিছনে কে আছে সেটা ভেবে লড়াইতে নামিনি। আমি জানি যে সব যুদ্ধে জেতাও ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু যুদ্ধে বিরোধিতা করবার জন্য দাঁড়ানোটা ইম্পর্ট্যান্ট। আমি বিরোধিতা করবার জন্য দাঁড়িয়েছি, জেতার জন্য নয়। একটা দার্শনিক চিন্তাভাবনার অবতারণা করলেন, ভালো লাগলো জীবনবোদ্ধা, আপনি যেভাবে ভাবছেন সমাজটাকে নিয়ে। না, এটা তো মানতে বাধ্য যে এখন যারা প্রতিবাদ করছেন সেই সংখ্যাটা কম। আমি সংখ্যাধিক্যের বেশি হওয়ার কথা বলছি না, কিন্তু কতজন আপনারা এই লড়াইটা করছেন? এই লড়াই দিয়ে সমাজ বদল, দিন বদল হয়তো করতে পারবেন না, ছাপটা রেখে যাবেন। এটা কি আপনি আপনার জায়গা থেকে স্যাটিসফাই? আমি শুধু আমার দায়িত্ব নিতে পারবো, আমি শুধু আমার কাজটা করতে পারবো, আর আমি আমার কাজটা খুব সৎভাবে করার চেষ্টা করি। ফলে আমার কারোকে ভয় পাওয়ার কিছু নেই। আমি বিভিন্ন যারা বিরোধী প্রার্থী, যেমন রুদ্রনীল ঘোষ এবং অন্যান্য অনেকের মুখে শুনেছি তারা নাকি তৃণমূল বিরোধিতা করার জন্য কাজ পান না, যেটা আমার আবার বিশ্বাস হয় না। কারণ কাজ জানলে ঠিক কাজ পাওয়া যায়। এবং আপনি যদি নিজেকে গজদন্ত মিনারে বসিয়ে ভাবেন যে আমি দেবের রোলটা করব, সেটা তো হয় না। দেব তো দেবের জায়গায় পৌঁছেছে। তো আমি যদি নিজের ভ্যালুয়েশন ঠিক করে রাখি, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং প্রতিবাদী চিরকালই কম ছিল। আরেকটা জিনিস, একটা বড় প্যারাডাইম শিফট হয়েছে আমাদের। আমি আমার ছোটোবেলায় তো বাসেই আমরা যাতায়াত করেছি। আমি অগুন্তি সেলিব্রিটি দেখেছি বাসে। তারা একটা সাধারণ জীবনযাপনে বিশ্বাস করতেন, এবং আমাদের বাবা মারা বেশিরভাগ ফ্যামিলিতেই আমি দেখেছি এইটা বলতেন, ওই কাকুকে চেনো বা ওই পিসিকে চেনো, উনি না খুব পড়াশোনায় ভালো, ওনার বাড়িতে অনেক বই আছে, মানে ওনার গাড়ি আছে, এইভাবে পরিচয় কিন্তু আমাদের ছিল না। এইটা আমাদের একটা শিফট হয়েছে। মানে আমরা সবাই, আমি বলছি বাসে আমি আমার থেকে অনেক বড় সেলিব্রিটিকে দেখেছি। মেঘে ঢাকা তারার নায়ক বলা চলে না, কারণ উনি একটু আলটিমেটলি নেগেটিভ হয়ে গেছিলেন, কিন্তু মূল চরিত্র নিরঞ্জন বাবুর সাথে আমি দিনের পর দিন বাসে গেছি। তপেন চট্টোপাধ্যায় মানে গুপি গাইনের সাথে আমি বাসে গেছি। তারা অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, ফলে তাদের জীবনে পিছুটান বা ভয় অনেক কম ছিল। আমি নিজে জওহর রায়ের বাড়িতে গেছিলাম, কলেজ স্ট্রিটের ওখানে। উনি পার্টি অফিসে 3 তলায় থাকতেন, এবং যখন মারা গেছিলেন আমি শুনে অবাক হলাম। ওখানে লোক বলছিলেন উত্তম কুমার সুচিত্রা সেন দেখতে এসেছিলেন, এবং ওনার ছেলে এখন কথা ও কাহিনী বইয়ের দোকানে কাজ করেন। ফলে আলটিমেটলি এনারাও তো সেলিব্রিটির জওহর রায় মানে ইন্টারন্যাশনাল ফিগার। মানে জওহর রায় এর 5%ও মানে আমাদের প্রজন্মকে সম্মিলিত করলে হবে না মনে হয় আমার, সাচ আ ট্যালেন্ট। মানে শুধু গুপি গাইন বাঘাবাইনের মন্ত্রীটাই যদি রাখি, তাহলেই উনি ইতিহাসে থাকার কথা।
আর বাকি ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট বা ছদ্মবেশী তো বাদই দিলাম। সমস্যাটা কি দাদা, এটা কি সময়ের সঙ্গে সঙ্গে স্টারডাম, এই সত্তাটা বদলে যাওয়া? আরেকটা বিষয় হলো, এই যে তোমরা অ্যাক্টিভ পলিটিক্স করো না কিন্তু প্রতিবাদটা করতে পারো, কিন্তু একটা অ্যাক্টিভ পলিটিক্সে আসে, এই বিষয়টা কিভাবে দেখো? দোষটা গিয়ে সিনেমার ঘাড়ে কেন পড়ছে? মানে এইটা একটা কথা আছে, যখন একটা কালচারাল কিছুর উত্থান হয় তখন সেটা সামগ্রিকভাবে হয়। আমরা কি ভালো আঁকছি পৃথিবীর নিরিখে? আমরা কি এই মুহূর্তে ভালো আঁকছি পৃথিবীর নিরিখে? আমরা কি ভালো লিখছি পৃথিবীর নিরিখে? আমরা কোনটা ভালো করছি যে হঠাৎ ছবিটা ভালো বানাবো? তুমি ভালো আঁকার কথা বললে, তুমি জানো না মুখ্যমন্ত্রীর ছবি কত কোটি টাকা বিক্রি হয়? সে তো হতেই পারে, সে তো হয়, কিন্তু মানে যারা কেনেন তারা সবাই তো জেল ডেকোরেট করেন ছবি দিয়ে, সেটাই মুশকিল। না, এটা ভালো একটা যুক্তি, প্রথম শুনলাম জেল ডেকোরেট করে। এক্স্যাক্টলি, মানে সাংস্কৃতিক অধঃপতন শুধু নয়, সামাজিক প্রত্যেক ক্ষেত্রে অধঃপতন। আলটিমেটলি এটা কি তোমাকে ভাবায় রাহুলদা কোনো সময়? না, এটা একটা ফেজ, ইটস আ ফেজ, মানে আবার ঠিক হবে। আমি একদমই পেসিমিস্টিক নই। আমি বিশ্বাস করি যে আমরা এখনও এমন অনেকে লিখছে। মুশকিল হচ্ছে, সেদিনই আমি একটা অসাধারণ লেখা দেখলাম, যেটা একটা নামকরা সংবাদপত্রে রিজেক্টেড হয়েছে। আমি জানি সেই লেখাটার সাথে আমার নাম থাকলে ওইটা রিজেক্টেড হতো না। এইটা মুশকিল হচ্ছে মূল স্রোতে যারা আছে তারা ধেড়াচ্ছেন, কিন্তু ভালো কাজ করছে অনেকে। রাহুলদার দুর্গ রহস্য বেরাচ্ছে, বোমকেশের অজিত রাহুলদা, সোশ্যাল নেটওয়ার্কে তুমুল আলোচনা হচ্ছে সৃজিতের পরিচালনায় রাহুলদা এবং বোমকেশে। অজিত যদি এই সময় লেখা শুরু করতেন, কি লিখতে পারেন? এই প্রশ্নটা করেছে কোনো দিন? হ্যাঁ, এই মুহূর্তে যা চলছে তান্ত্রিক, হাফ সায়েন্স, হাফ বেকড একটা সায়েন্স, তান্ত্রিক, আর কি চলছে জানো? তান্ত্রিক চলছে এই মুহূর্তে, হাফ বেকড সায়েন্স চলছে, বুদ্ধিজম নিয়ে কিছু একটা যদি ঘন একটা কিছু লেখা যায়, এইসবই এখন চলছে। তার বাইরে প্রপার লিখে এখন কোনো লাভ নেই। তো মনে হয় অজিত সমাজের এই দুর্নীতি নিয়ে কিছু লেখার সাহস দেখাতে পারতো বর্তমান সময়? অজিত যদি আমি শরদিন্দুর একটা দিক ধরি, শরদিন্দু আমার মনে হয় বাংলার অন্যতম ভার্সেটাইল লেখক, যিনি গোয়েন্দা থেকে, ওই ইতিহাস থেকে, ছোট গল্প থেকে শুরু করে, মানে দ্য মোস্ট আন্ডাররেটেড ব্যানার্জি অফ অল। কিন্তু শরদিন্দু খুব একটা পলিটিক্যালি ভোকাল ছিলেন না, বম্বেতে থাকতেন, কখনো কলকাতায় আসতেন। আমাদের কলেজ স্ট্রিটে যে মহল বলে রেস্টুরেন্টটি আছে, সেটা যদি যাও দেখবে লেখাও আছে। ওই রেস্টুরেন্টের উপরে দুটো রুম আছে, দুটো রুমে, একটা রুমে জীবনানন্দ থাকতেন, একটাতে শরদিন্দু থাকতেন। তো কিন্তু উনি পলিটিক্যালি খুব একটা ভোকাল ছিলেন না। তো অজিতও ফ্রিভোলাস লেখাই লিখতো, কারণ খুব একটা পলিটিক্যালি ইনক্লিনেশন নেই।